মার্টিন লুথার কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং আমাদের যে পরীক্ষার কথা বলা হয়েছিল এবং তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছে সে অনুযায়ী তোমরা পরীক্ষা মনোযোগ সহকারে দিচ্ছ। আমাদের এই পরীক্ষা চলাকালীন সময় তোমরা আমাদের যে অনলাইনের ক্লাসগুলো রয়েছে সেগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করবে, কারণ তোমাদের এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে, অতএব তোমরা তোমাদের পরীক্ষা যত দ্রুত সম্ভব শেষ করে এই ক্লাসগুলো তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে। এবং তোমাদের বলা হয়েছে যে কমেন্টে তোমরা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার লিখবে, যাতে আমরা সহজেই তোমাদের উপস্থিতি বুঝতে পারি। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা মধ্যে চলে আসি। আজকে আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ে আমরা আলোচনায় আসব। সেখানে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কাকে বলে এটা আমরা আগে শিখেছি, তারপর আজকে আবার জানবো সরলরৈখিক সংগঠন কাকে বলে এবং সরলরৈখিক সংগঠনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো নিয়ে। তাহলে সরলরৈখিক মানে সরল রেখা, কথাটা বিশ্লেষণ করলে কি হয়? সরল রেখা। তাহলে সরলরৈখিক সংগঠন কাকে বলে? সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে। তাহলে কর্তৃত্ব রেখা কি হয়? উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, মনে রাখতে হবে কি? উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে আমাদের চলে আসে। কি চলে আসে? এই কর্তৃত্ব রেখা। তাহলে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা, যিনি কর্তা থাকবেন তিনি অবশ্যই কি করবেন? তার নিচে যে অবস্থান করবে তাকে নিয়ন্ত্রণ করবে। তাহলে কর্তৃত্ব রেখা ধারাবাহিকভাবে কি হবে? উপর থেকে নিচের দিকে যদি আসে তাহলে সেটাই হবে সরলরৈখিক সংগঠন। তাহলে সরলরৈখিক সংগঠনের সংজ্ঞাটা আমরা শিখে নিলাম যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। আমি আবার বলছি, যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখা আকারে নেমে আসে তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে সরলরৈখিক সংগঠন আমরা শিখে নিলাম। সরলরৈখিক সংগঠনের এবার বৈশিষ্ট্যের মধ্যে চলে আসি। সরলরৈখিক সংগঠনের এখানে আমরা 7টি বৈশিষ্ট্যের কথা আজকে এখানে লেখা হয়েছে। তো 7টি বৈশিষ্ট্যগুলো কি আমরা একবার প্রথমত জেনে নিই। 1 নম্বর হচ্ছে সরল ও সহজবোধ্য সংগঠন। সহজ ও সরলবোধ্য সংগঠন। 2 হচ্ছে কর্তৃত্বের প্রকৃতি। 2 হচ্ছে কি? কর্তৃত্বের প্রকৃতি। তারপর হচ্ছে কর্তৃত্বের প্রবাহ। 4 হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বিভাগ। 5 হচ্ছে আন্তঃবিভাগীয় যোগাযোগ। আন্তঃবিভাগীয় মানে বিভিন্ন বিভাগগুলোর অভ্যন্তরীণ যে যোগাযোগ সেটা। ব্যক্তি কেন্দ্রিকতা এবং সর্বশেষ আমরা পাচ্ছি প্রয়োগ ক্ষেত্র। তাহলে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে সরলরৈখিক সংগঠনের যে বৈশিষ্ট্য, আমরা এই বৈশিষ্ট্যগুলো একটু জেনে রাখবো এইভাবে, যাতে কোনো সময় যদি আসে সরলরৈখিক সংগঠনের বৈশিষ্ট্য 9 কোনটি, একটা MCQ আসলো, তাহলে আমরা যাতে একবার চোখ বুলিয়ে নিলে সহজে বুঝতে পারি। তাহলে সরল ও সহজবোধ্য সংগঠন, এটার মধ্যে আসি। সরলরৈখিক সংগঠনকে সরল কথাটা প্রথমেই লেখা, তাহলে এটা থেকে আমরা এমনিতে অনুধাবন করতে পারি এটি একটি সহজ এবং
সরল এবং সহজবোধ্য সংগঠন, কারণ এখানে কোনো জটিলতা নেই। উপর থেকে নিচের দিকে, সরাসরি উপর থেকে নিচের দিকে কর্তৃত্ব রেখা সরল রেখা আকারে নেমে আসে, আর এই জন্য এটাকে বলা হচ্ছে সরল এবং সহজবোধ্য। মানে এটার মধ্যে কোনো ঝামেলা নেই, একজন বাদ দিয়ে আরেকজনকে নেতৃত্ব দিবে, বা নিচের একজন কর্মচারী উপরের কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করবে, এই বিষয়গুলো এখানে প্রাধান্য পায় না। একেবারেই নিয়ম মাফিক ভাবে উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে এই কর্তৃত্ব রেখা নেমে আসে, আর এই জন্য এটাকে বলা হচ্ছে সরলরৈখিক সংগঠন। আশা করি বিষয়টা একেবারেই সহজভাবে বুঝতে পেরেছ। এরপর আমরা আসি কর্তৃত্বের প্রকৃতি। তাহলে কর্তৃত্বের প্রকৃতি যেহেতু কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে নেমে আসে, এই জন্যই কর্তা যে কথাটা বলে সেই কথাটা মেনে নিতে একজন অধস্তন অবশ্যই বাধ্য থাকে, যে কারণে অধস্তনরা বিনা দ্বিধায় ঊর্ধ্বতনের নির্দেশ মান্য করে এবং জবাবদিহি করতে বাধ্য হয়। ঊর্ধ্বতন যদি বলে যে তোমাকে এই আদেশটি অবশ্যই মেনে চলতে হবে, প্রতিষ্ঠানের নিয়ম বিধি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে, তাহলে ঊর্ধ্বতনের এই আদেশ অধস্তন অবশ্যই করতে বাধ্য, এবং এর বিপরীতে কোনো ব্যতিক্রম হলে তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নিয়ে আসতে হবে যে কর্তৃত্বের প্রকৃতি, এখানে কর্তৃত্ব হচ্ছে সংগঠনে অধস্তনদের অতিমাত্রায় কি করতে পারে, কর্তৃত্বশালী করে। কারণ কর্তা অনেক বেশি কর্তৃত্বশালী হয়, যেহেতু কর্তা তার অধস্তনকে নিয়ন্ত্রণ করে থাকে এবং অধস্তনকে নিয়ন্ত্রণের সাথে সাথে তার জবাবদিহিতা নিশ্চিত করতে পারে। কর্তৃত্বের প্রকৃতি হচ্ছে কি, তাহলে অতিমাত্রায় এখানে কর্তা কি করতে পারে, কর্তৃত্বশীল বা কর্তৃত্বশালী হয়ে থাকে। কর্তৃত্বের প্রবাহ মানে কি, কোন দিকে প্রবাহিত হয়? সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি যে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখার আকারে নেমে আসে, তাহলে এটা প্রবাহিত হয় কোথায়? নিচের দিকে। উপরে যিনি অবস্থান করে থাকেন তিনি নিচে যে কর্মকর্তা বা কর্মচারী থাকে তাকে নিয়ন্ত্রণ করে থাকেন। ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা কি হয়, নিচের দিকে ধাবিত হয়। কর্তার কর্তৃত্ব আস্তে আস্তে কি হয়, নিচের দিকে ধাবিত হয়, আর জবাবদিহিতা আস্তে আস্তে নিচ থেকে উপর দিকে বাড়তে থাকে। এই জন্য কর্তৃত্বের প্রভাবটা কি হচ্ছে, কর্তা তিনি কর্তৃত্ব মানে তার কাজ করার জন্য অন্যকে আদেশ উপদেশ বা নির্দেশ যাই দিয়ে থাকেন তিনি তার অধস্তনকে দিয়ে থাকেন, সরলরেখা আকারে সেটা নিচের দিকে প্রবাহিত হয়। তেমনি ভাবে জবাবদিহিতা সরলরেখা আকারে নিচ থেকে আস্তে 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 উপরের দিকে চলে আসে। এই জন্য বলা হয় কর্তৃত্বের প্রবাহ খুব সুন্দরভাবে সরলভাবে এটা প্রবাহিত হয়ে থাকে। 4 নম্বর পাচ্ছি স্বয়ংসম্পূর্ণ বিভাগ। তাহলে স্বয়ংসম্পূর্ণ মানে কি, পরিপূর্ণ। প্রতিটা বিভাগেই বিভাগীয় প্রধান থাকবেন, প্রতিটা বিভাগেই একজন দায়িত্বশীল ব্যক্তি থাকবেন এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই কি করবেন, অবশ্যই তিনি অন্যের কাছে জবাবদিহি করবেন। এবং যেহেতু সরলরেখা আকারে আসে, যিনি এই কাজটি করবেন তাকে অবশ্যই সরলরেখা আকারে ঊর্ধ্বতনের কাছে জবাবদিহি করতে হবে এবং তিনি অধস্তনকে নিয়ন্ত্রণ করবেন। অধস্তন আবার একইভাবে ঊর্ধ্বতন যিনি রয়েছেন তার কাছে জবাবদিহি করবেন। তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, স্বয়ংসম্পূর্ণ বিভাগটা সম্পূর্ণই স্বয়ংসম্পূর্ণ। তাহলে একটি বিভাগ থেকে অন্য আরেকটি বিভাগ সম্পূর্ণ পৃথক এবং সম্পূর্ণই স্বয়ংসম্পূর্ণ। এই স্বয়ংসম্পূর্ণ এবং পৃথক থাকায় কি হয়, প্রতিটা বিভাগের যে কাজ, যে কাজের পরিধি বা পরিবেশ সেটা সম্পূর্ণভাবে আলাদা হয় এবং পরিপূর্ণতা পায়। তাই স্বয়ংসম্পূর্ণ বিভাগ বলতে আমরা বুঝতে পারছি কি, একটি বিভাগ থেকে অন্য আরেকটি বিভাগ সম্পূর্ণই আলাদা। এবার
আমরা তাহলে কি কি শিখলাম? সরল ও সহজবোধ্য সংগঠন, কর্তৃত্বের প্রকৃতি, কর্তৃত্বের প্রভাব, স্বয়ংসম্পূর্ণ বিভাগ, আন্তঃবিভাগীয় যোগাযোগ। 5 নাম্বার আমরা পাচ্ছি কি? আন্তঃবিভাগীয় যোগাযোগ। তাহলে আন্তঃবিভাগীয় মানে কি? বিভাগগুলোর মধ্যে অভ্যন্তরীণ যে যোগাযোগ সেটার কথা বলা হচ্ছে। বিভাগগুলোর মধ্যে বিভিন্ন বিভাগ থাকবে, উপবিভাগ থাকবে। তাহলে এই বিভাগ উপবিভাগের মধ্যকার যে যোগাযোগ সেটা যদি সঠিক না হয় বা তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়, বা একজন ব্যবস্থাপকের সাথে অন্য আরেকজন মহাব্যবস্থাপক বা সহকারী ব্যবস্থাপকের যদি মিলবন্ধন তৈরি না হয়, তাহলে সেখানে নানা ধরনের সমস্যা তৈরি হবে। আর যেহেতু এটি আমাদের সরলরেখা আকারে চলে আসে, তাহলে একজনের সাথে আরেকজনের যোগাযোগটা অতি সহজেই হয় এবং আন্তঃব্যক্তিক যে একটা সম্পর্ক আছে সেটা খুবই জোরালো এবং স্পষ্ট হয়। কারণ এক বিভাগ অন্য বিভাগের সাথে বা বিভাগের ভিতরে যে ব্যক্তিগুলো রয়েছে, বিভাগের ভিতরে যে ঊর্ধ্বতন অধস্তন ব্যক্তিরা রয়েছে, একজন আরেকজনের সাথে কিন্তু রিলেটেড। যেহেতু এখানে বলা হচ্ছে সরলরৈখিক হয়, একজন আরেকজনকে নিয়ন্ত্রণ করছে এবং সেটা সরলরেখা আকারে। এই জন্য একজনের সাথে আরেকজনের অটোমেটিকলি যোগাযোগ সংগঠিত হচ্ছে। এই জন্য বলা যায় যে আন্তঃবিভাগীয় যোগাযোগ এখানে খুবই ভালো। এরপর আমরা 6 নম্বর পাচ্ছি ব্যক্তিকেন্দ্রিকতা। ব্যক্তিকেন্দ্রিকতা যেহেতু বিভাগের এখানে বলা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বিভাগ, প্রতিটা বিভাগই আলাদা এবং বিভাগের জন্য একজন বিভাগীয় প্রধান থাকবেন, তাহলে এই বিভাগীয় প্রধান থাকায় ব্যক্তিকেন্দ্রিকতা। এখানে এই ব্যক্তি একাই এটা নিয়ন্ত্রণ করতে পারেন, একাই এটার জন্য তিনি জবাবদিহি থাকেন এবং তিনি এটাকে সহজভাবে নিয়ন্ত্রণ করে প্রতিষ্ঠানের সফলতা আনয়নে কাজ করার জন্য প্রয়াসী হন। যেহেতু এটি দায়িত্ব পালনের অধিকার হয়, বিভাগের সকল দায়িত্ব তার উপর পড়ে, তাহলে এখানে দেখা যায় আরেকটু সমস্যাও থাকে ব্যক্তিকেন্দ্রিকতার ক্ষেত্রে, যে কোনো কারণে সেই ব্যক্তি যদি বিভাগ পরিচালনায় অপারগতা প্রকাশ করে বা কোনো কারণে অনুপস্থিত থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার যে পুরো বিভাগের ভালো মন্দ সেই বিষয়টা তার একার উপরই এসে পড়ে। কোনো কারণে বিভাগ পরিচালনায় সে ব্যর্থ হলো বা বিভাগীয় যে নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে পালন করতে পারলো না, বা কোনো কারণে বিভাগের কোনো দুর্বলতা দেখা দিল, তাহলে সেই বিষয়টা সেই বিভাগীয় প্রধানের উপরেই পড়বে। এই জন্য ব্যক্তিকেন্দ্রিকতার একটি সুবিধাও রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। ব্যক্তিকেন্দ্রিকতা সরলরৈখিক সংগঠনের ক্ষেত্রে যে একজন ব্যক্তি তার মেধা, তার পরিশ্রম এবং সততার মাধ্যমে সহজেই বিভাগের উন্নয়ন করতে পারে। আবার তেমনি ভাবে অপর পক্ষে যে বিভাগের কোনো কারণে কোনো জটিলতা সৃষ্টি হলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে তার জন্য সেই বিভাগীয় প্রধানকেই একাই সেই দায়ভার গ্রহণ করতে হচ্ছে। পুরো বিভাগের ভালো মন্দ একক ব্যক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ে। সেক্ষেত্রে সে একক ব্যক্তি তার পক্ষে অনেক সময় সেগুলো নিয়ন্ত্রণ করা বা সেগুলো বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়। এরপর চলে আসি আমরা প্রয়োগ ক্ষেত্র। প্রয়োগ ক্ষেত্র সাধারণত এই সরল ও সহজ এবং সরল প্রকৃতির এরূপ সংগঠন বিধায়, যেহেতু এটি হচ্ছে সরলরৈখিক সংগঠন, তো এই সরলরৈখিক সংগঠনে অনেক সময় দেখা যায় যে বৃহৎ আকারে যদি কোনো প্রতিষ্ঠান থাকে সেখানে এটি প্রয়োগ করা কঠিন হয়ে পড়ে। কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানের কার্য পরিবেশ অনেক সময় জটিল থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে এবং এটা আওতা বা পরিধি বিশাল বা এটার ব্যক্তি অনেক বেশি থাকায় সেখানে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। আর এটা সেই ক্ষেত্রে প্রয়োগ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তাই জটিলতামুক্ত এবং সীমাবদ্ধ আয়তন বিশিষ্ট প্রতিষ্ঠানে এর সংগঠন অনেক বেশি উপযোগী। মানে যেখানে কোনো জটিলতা নেই এবং যেটার আওতা বা পরিধি বা ব্যক্তি একটি সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, সেরূপ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সরলরৈখিক সংগঠনের প্রয়োগ অনেক বেশি উপযোগী স্থান। তাহলে আজকে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে সরলরৈখিক সংগঠন। সরলরৈখিক সংগঠন কাকে বলে? সরলরৈখিক সংগঠন হচ্ছে
কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখা আকারে প্রবাহিত হলে তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। তাহলে যে সংগঠনে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরলরেখা আকারে প্রবাহিত হয় তাকে বলা হয় সরলরৈখিক সংগঠন। এবং সরলরৈখিক সংগঠনের আমরা এখানে 7টি বৈশিষ্ট্য পেলাম। 7টি বৈশিষ্ট্য আমরা আরেকবার দেখে নিই। সহজ ও সরল ও সহজবোধ্য সংগঠন, এটি একটি সহজ এবং সরলবোধ্য, এটি একটি সরল ও সহজবোধ্য সংগঠন। সরল ও সহজবোধ্য সংগঠন। 2 হচ্ছে কর্তৃত্বের প্রকৃতি, কর্তৃত্বের প্রকৃতি। তারপর হচ্ছে 3 কর্তৃত্বের প্রবাহ। এগুলো ধারাবাহিকভাবে পড়ার কোনো বিষয় নয়, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের পড়াচ্ছি। স্বয়ংসম্পূর্ণ বিভাগ মানে একটি বিভাগ সম্পূর্ণই আলাদা। আন্তঃবিভাগীয় যোগাযোগ, ব্যক্তিগুলোর মধ্যে যে একটি অভ্যন্তরীণ একটা ভালো যোগাযোগ সংগঠিত হয়। বিভাগের যে ব্যক্তিগুলো রয়েছে বা বিভাগের যে কার্যক্রম তার মধ্যে একটা ভালো যোগাযোগ সংগঠিত হয়। ব্যক্তিকেন্দ্রিকতা, ব্যক্তিকেন্দ্রিকতা যেটা একটি ব্যক্তির উপরে নির্ভর করে, তাহলে ব্যক্তির ভালো মন্দ অনেকটাই প্রভাব ফেলে প্রতিষ্ঠানের উপর। তারপর হচ্ছে প্রয়োগ ক্ষেত্র। তাহলে এই প্রয়োগ ক্ষেত্রটা কি? সাধারণত জটিল বা বিশাল আকারের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রয়োগ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। সাধারণত জটিলতা মুক্ত এবং সীমাবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সরলরৈখিক সংগঠন অধিক বেশি প্রয়োগ ক্ষেত্র, মানে সেখানে প্রয়োগ করা অনেক বেশি সুবিধাজনক। তাহলে আজকে আমরা যে পড়াটা শিখলাম সেই পড়াটা আশা করি তোমরা তোমাদের পরীক্ষা শেষ করে এই পড়াগুলো খুব মনোযোগ সহকারে তোমরা এগুলো দেখবে। আর যত দ্রুত সম্ভব আমরা পরীক্ষাগুলো মনোযোগ সহকারে পড়ে তারপর পরীক্ষাগুলো দিব, যাতে আমাদের ফলাফলটা ভালো হয় সেদিকে দৃষ্টি রাখবো। আর এর মধ্যে তোমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসে অংশগ্রহণ করবে। এবং আবারও বলছি, তোমরা তোমাদের কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বার লিখবে, যাতে আমরা সহজেই বুঝতে পারি যে তোমরা ক্লাসে অংশগ্রহণ করেছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায়।